ওকে, তাহলে আজকে হবে কি ড্রাগ ফর রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি ডিসঅর্ডার। ঠিক আছে, তাহলে রেসপিরেটরি সিস্টেমে যে রোগগুলা হয় সেই রোগের জন্য যে ড্রাগসমূহ ব্যবহার করা হয় এদেরকে আমরা কি বলতেছি? ড্রাগ ফর রেসপিরেটরি ডিসঅর্ডার। তাহলে রেসপিরেটরি সিস্টেমে কি রোগ হয় এগুলো আমরা বলেছিলাম না সেকেন্ড সেমিস্টারে? বলেন তো 5টা রোগের নাম বলেন যে রোগগুলো রেসপিরেটরি সিস্টেমে হয়। অ্যালার্জি, রাইনাইটিস, ওকে, এখন তারপর হচ্ছে হলো ব্রঙ্কাইটিস, ওকে, এরপর তারপর হচ্ছে হলো অ্যাজমা, তারপরে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া। নিউমোনিয়া। নিউমোনিয়া, তাই না? তাহলে এই টাইপের রোগগুলো সাধারণত কোথায় হয়? রেসপিরেটরি সিস্টেমে হয়। দেখেন এই টাইপের রোগে কমন প্রবলেম কিন্তু একটাই হয়, কি হয়? রেসপিরেটরি সিস্টেমের মূল ফাংশন কি, কাজ কি বলেন? রেসপিরেটরি সিস্টেমের ফাংশন বলেন। শ্বাস-প্রশ্বাসের আদান প্রদান। শ্বাস প্রশ্বাসে আদান প্রদান করলে আমার শরীরে সুবিধা কি হয়? সুবিধা হচ্ছে স্যার, শ্বাস-প্রশ্বাস না হলে তো আমরা বেঁচে থাকবো। কেন বেঁচে থাকবো না? অক্সিজেন না নিলে, কার্বন ডাই এটা অক্সাইড বলেন। না করলে যে মূল বিষয়টা কি হচ্ছে, রেসপিরেটরি সিস্টেম আমার শরীরের ভিতরে অক্সিজেনটাকে ঢুকাচ্ছে, কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিচ্ছে। শুধু অক্সিজেন কার্বন ডাই অক্সাইড রিলেটেড বিষয় থাকলে তাও একটা বিষয় হতো। যদি আমরা এই শ্বাস প্রশ্বাস না নিতাম, রেসপিরেটরি সিস্টেমটাকে আমরা কি বলছি? বডির কুলিং ফ্যান, তাই না? কম্পিউটারে যেমন একটা কুলিং ফ্যান আছে, তাই না? গরম বাতাসটাকে বের করে দেয়, ঠান্ডা বাতাসটাকে কি ঢুকায়। আমাদেরও রেসপিরেটরি সিস্টেম একই। কার্বন ডাই অক্সাইডটা কি গরম না? গরম বাতাসটাকে কি করে দিচ্ছে? বের করে দিচ্ছে। ঠান্ডা বাতাসটাকে ভিতরে ঢুকায় দিচ্ছে। আলটিমেট বডিটাকে কি টেম্পারেচার ব্যালেন্সও নিয়ন্ত্রণ করতেছে, ঠান্ডা রাখতেছে, তাই না? আবার মেটাবলিজমের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে উপাদান অক্সিজেন, এটা কি করতেছে? পৌঁছায় দিচ্ছে। তাহলে খুবই ভাইটাল একটা ফাংশন, খুবই ভাইটাল একটা সিস্টেম, তাই না? যদি এই সিস্টেমে এই টাইপের রোগগুলো হয় কি হবে? অক্সিজেন ভিতরে ঢুকতে পারবে না, কার্বন ডাই অক্সাইডটা কি বাইরে থেকে বেরোতে পারবে না। আবার কি হবে? এই সিস্টেমে যে পাথওয়ে আছে পাথওয়েগুলো জ্যাম হয়ে যাবে, যে কারণে এই সমস্যাগুলো হবে। ঠিক আছে, যদি কোনো ইনফেকশন হয় এই সিস্টেমের কোনো একটা জায়গায়, তাহলে এইটা রিলেটেড প্রবলেমই কিন্তু কি হবে। এবং আমাদের যত ড্রাগ, সব ড্রাগগুলো কিন্তু এই অবস্থাটা বা এই যে আমাদের গুরুত্বপূর্ণ অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের চলাচলের রাস্তা, এটাকে নর্মাল রাখার জন্য কি কাজ করবে। এখন কথা হচ্ছে, আমরা তো বলছি কিছু ড্রাগ আছে এটা কি সিস্টেম ওরিয়েন্টেড না, যেমন অ্যান্টিবায়োটিক্স। নিউমোনিয়ার কথা যদি আমরা বলি, হ্যাঁ, নিউমোনিয়াতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগতে পারে, ব্রঙ্কাইটিস অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কি অ্যাজমাতে, কোনো কোনো ক্ষেত্রে কি অ্যালার্জিক রাইনাইটিসেও কি সিভিয়ার কন্ডিশন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগতে পারে। তার মানে কি শুধু কি রেসপিরেটরি সিস্টেমে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি? ডাইজেস্টিভ সিস্টেমে কি যদি আমার কলেরা হয়, যদি আমার ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়, তাই না, যদি আমার কি এইচ পাইলোরি ইনডিউস পেপটিক আলসার ডিজিজ হয়, অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না? ঠিক আছে, যদি আমার রিউমেটিক ফিভার হয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না? যদি আমার টাইফয়েড হয়, প্যারাটাইফয়েড হয়, অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না? ডিপথেরিয়া হয়, অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না? তার মানে অ্যান্টিবায়োটিক কিন্তু সুনির্দিষ্ট কোনো সিস্টেমের জন্য না, এটা সবার জন্য। তাহলে একটা জিনিস বুঝেন, যে জিনিসটা বেশি জরুরি সেটা কি সবার জন্য? বাতাস সবার জন্য, খাবার কি সবার জন্য? সবাইকে আমরা খাবার দিচ্ছি সমানভাবে? দিলে কি সোমালিয়া আফ্রিকায় দুর্ভিক্ষ লাগতো? আমাদের দেশে এত খাবার আমরা নষ্ট করতেছি, ঠিক আছে। আর ওদের দেশে ওরা পাতা বল, সিরিয়ায় যখন শরণার্থীরা ছিল গাছের পাতাগুলো শেষ, কেন? পাতা সিদ্ধ করে উঠেছে। ঠিক আছে, আমাদের কি অবস্থা আছে? আমরা ডিস্ট্রিবিউশন ঠিক মতো করছি? ঠিক আছে, খাবার কিন্তু সবার জন্যই আছে, খাবার নাই তা না, বাট ডিস্ট্রিবিউশন, চেইন অফ ডিস্ট্রিবিউশন কি খুবই দুর্নীতিগ্রস্ত, তাই না? এই জন্যই কি এমনও হচ্ছে যে আমাদের বিশ্বে এরকমও আছে যে এত বেশি খাবার উৎপাদন হয়, খাবারের দাম যেন বিশ্ব মার্কেটে পড়ে না যায়, এই জন্য আমরা কি সমুদ্রে ফেলে মাছকে খাওয়াচ্ছি কিন্তু মানুষকে খাওয়াচ্ছি না। গম, ধান, আলু এগুলো কি ফেলে দিচ্ছে। যেমন সৌদিতে স্যার প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয়, যা খায় তার চেয়ে বেশি আমেরিকাতে, ইউরোপেও সব জায়গায়। ইউরোপ শুধু সৌদি এখন মনে করেন সৌদিতে তো আর উৎপাদন হয় না, তাই না? মনে তো সৌদির জন্য এটা করা। সৌদি আমার চাল কিনতেছে ধরেন বা আলু কিনতেছে ধরেন 100 টাকা কেজি, এই 100 টাকা কেজি যেন কিনে। যদি প্রোডাকশন অনেক বেশি হয়ে যায় তাহলে কি সে 50 টাকা কেজি কিনতে যাবে সব জায়গায় যদি পায়, তাই না? শুধুমাত্র কি মার্কেটটা ঠিক রাখার জন্য এই কাজগুলো আমরা করতেছি।
ঠিক আছে, বিশ্ব মুরলরা করতেছে, আমরা না। ওকে, তাছাড়া আমরাও কিন্তু প্রচুর খাবার নষ্ট করি, তাই না? যে যত বড় কন্ডিশনে আছে সে তত খাবার নষ্টের হার তত বেশি, ঠিক কি না? আর যত নিচের দিকে আছে খাবার নষ্টের হার কি তত কম। সেই জন্য ওদের হিসাবও কম, এদের হিসাবও বেশি। কারণ নষ্ট করা খাবারের কি হিসাব দিতে হবে না আপনাকে? ঠিক আছে, ওরা একটা ভাত পড়লো টুকায় খাচ্ছে, তাই না? পানি ভাত, মানে ভাত যদি বেঁচে থাকে পানি দিয়ে খাচ্ছে, আর ওইদিকে গরম ভাত ছাড়া এক বেলাও কি খাচ্ছে না। খাচ্ছে না। টাইম এটা টু হচ্ছে টাইম রান্না, লিমিটেড লিমিট, প্রত্যেকটা ওকে রান্না খেতে ঠিক পারে। আছে, যে প্যারাডক্স কিরকম, আমাদেরই মতো মানুষ আমরা যে খাবারটা নষ্ট হয়ে গেছে ডাস্টবিনে ফেলে দিচ্ছি, সেই ডাস্টবিন থেকে টোকায় নিয়ে কি সেই খাবারটা খাচ্ছে, আপনার সামনে খাচ্ছে, অথচ আপনার একটুও লজ্জাবোধ হচ্ছে না, তাই না? বরঞ্চ আপনি তাকে ঘৃণা করতেছেন যে ইস, কি বিশ্রী, অথচ বিশ্রীর পরের শব্দটা আপনি বলতেছেন না, তাই না? কি বিশ্রী মানুষ, বুঝেন? যদি কি বিশ্রী মানুষ শব্দটা বলেন এইখান থেকে কিন্তু আপনিও বলে যান, ঠিক আছে? কিন্তু আপনি ওইটুকু শব্দ কি হাইড করে যাচ্ছেন, বলি না। প্রকাশ্যে হাইড করে যাচ্ছেন। এটা কি বলি আমরা? ওপেন সিক্রেট। ও খারাপ, আমি না, বুঝেন? এটা হচ্ছে আমাদের মতো মানুষের আমি সমাজে তো, খারাপ। ও তো আমি, তাই না? ও যখন ওইখান থেকে একটা কুকুর খাক সমস্যা নাই, কিন্তু একটা মানুষ যখন ওইখান থেকে খাবে বুঝতে হবে যে আপনি আর মানুষ নাই, আপনি কি ওই পর্যায়ে। ওকে, তাহলে এই যে রোগগুলোর জন্য যদি আমি দেখি, এই রোগগুলোর সাথে সরাসরি জড়িত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? যদি কোনো রোগের কারণে এগুলো বাধাগ্রস্ত হয় সেই রোগটা অবশ্যই কি হবে? রেসপিরেটরি সিস্টেমের রোগ হবে, সেই রোগটা অবশ্যই লাংসের রোগ হবে, অথবা কি রেসপিরেটরি ট্র্যাকের যে পাথওয়েগুলো আছে পাথওয়ের কোনো অর্গানের রোগগুলা হবে। ক্লিয়ার কিনা? এটা ব্যবহার করার জন্য, মানে এই রোগগুলা থেকে দূর হওয়ার জন্য কিছু ওষুধ তো কমন, ঠিক আছে, সব সিস্টেমে দেওয়া যাবে, আর কিছু ওষুধ আছে শুধুমাত্র এই সিস্টেমের জন্য, যেমন কফ বের করার ওষুধ। যদি আমরা কফের কথাটা বলি, ঠিক আছে, যতগুলা রোগ দেখতেছেন সবগুলা রোগে কি কফ রিলেটেড বিষয়গুলো থাকবে, বুকের ভিতরে কফ জমে যায়, তাই না? তারপরে কি বিভিন্ন রোগে কফ কি বের হচ্ছে। তাহলে আমি যদি বলি কফ রিলেটেড অবস্থাগুলো প্রিভেন্ট করার জন্য আমাকে কি টাইপের ওষুধ খাই আমরা সাধারণত দুই ধরনের ওষুধ আমরা কফের জন্য ব্যবহার করি। এক ধরনের ওষুধকে বলা হয় এক্সপেক্টর, হ্যাঁ, আরেক ধরনের ওষুধগুলোকে বলা হয় সাপ্রেসেন্ট। একটা হচ্ছে কফ সাপ্রেসেন্ট, আরেকটা হচ্ছে কি কফ এক্সপেক্টর। দেওয়া আছে বই, প্রথমেই দেওয়া, ঠিক আছে? কফ এক্সপেক্টরন মানে কি? যে সকল ড্রাগ কি করে কফটাকে নরম করে তরল করে কি করে দেয়, বের করে দেয়। তাহলে কফ বের করার ওষুধকে বলা হয় কফ এক্সপেক্টরন। নরম তরল হ্যাঁ, তাহলে কফ এক্সপেক্টরেন্ট একটা, আরেকটা কি? আরেকটা কি কফ সাপ্রেসেন্ট। সাপ্রেসেন্ট মানে কি? যারা কফটাকে শুকায় ফেলে, ঠিক আছে? কফ যদি মরে যায়, শুকায় যায়, এটাকে কি ডাব্লিউবিসি শরীর থেকে ফেলে দিবে, আলাদা করে দিবে পরে। কারণ মৃত কোষ কলা পরিষ্কারের দায়িত্ব কার? ডাব্লিউবিসি। তাহলে আমরা দুইটা কাজই করতে পারি, কফ সাপ্রেসেন্টও ব্যবহার করতে পারি, কফ এক্সপেক্টরেন্টও ব্যবহার করতে পারি। এখন কোন রোগীর জন্য কি ব্যবহার করবো এটা ইম্পর্টেন্ট। যেমন আপনি যদি চিন্তা করেন এই ঠান্ডা কাশি বা রেসপিরেটরি সিস্টেমের সমস্যা কিন্তু অ্যাডাল্টদের চেয়ে বাচ্চাদের বেশি হয়। রেসপিরেটরি সিস্টেমের সমস্যা কি বাচ্চাদের বেশি। নর্মালি বাচ্চাদের কি বেশি হয়। এখন বাচ্চা বলতে কি 18 বছরের নিচে সবাই শিশু, তাই না? 18 বছরের নিচে বাংলাদেশ আইনে কি সবাই শিশু, হ্যাঁ? কিশোর টিশোর নাই, সব শিশু। 18 বছরের নিচে আইনে সব শিশু, ঠিক আছে? তাহলে 18 বছরের শিশু আর 2 বছরের শিশু তো একরকম হবে না, ঠিক আছে? এখন আমরা যদি ওইভাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পারি যে কিছু কিছু শিশু বাচ্চা আছে যারা কি এক্সপেল করতে পারে না। মানে একটা বাচ্চা মোটামুটি 3-4 বছর পর্যন্ত থুতু ফেলতেই পারে না, ঠিক আছে? ভিতর থেকে থুতু ফেলে ফেলবে এইটুকু কি সময়ের জন্য, তার 3-4 বছরের বেশি সময় লেগে যায়। যখন সে থুতু ফেলতে পারে তখন একটা বিষয়, যখন থুতু ফেলতে পারে না তখন একটা বিষয়। তাহলে মনে করেন একেবারে 1-2 বছরের একটা বাচ্চা বা 1 বছরের একটা বাচ্চা প্রচন্ড কি কফ জমে গেছে বুকে, ঠিক আছে? এখন আপনি দুইটা কাজই করতে পারেন, তাকে কফ এক্সপেক্টরেন্টও দিতে পারেন, কফ সাপ্রেসেন্টও দিতে পারেন। কিন্তু দুইটাতে কি হবে, যদি আপনি কফ এক্সপেক্টরেন্ট দেন বাচ্চা কি কফ ফেলতে পারবে? বাচ্চা কিন্তু কফ ফেলতে পারবে না। কফগুলো নরম হয়ে কি হবে, গলায় আটকে যাবে, কফগুলো সে খেয়ে ফেলবে বারবার। যখন অনেক বেশি কফ সে খাবে পেটের ভিতরে তখন তার কি হয়ে যাবে,
ডায়রিয়া হয়ে যাবে অথবা বমি হয়ে যাবে। দেখবেন বাচ্চা কি করে, বমি করে, বমি দিয়ে কি বের হয়, কফ বের হয়। আবার বাচ্চা পায়খানা করে, পায়খানাতে কি বের হয়, কফ বের হয়। তাহলে যদি আপনি কফ এক্সপেক্টরেন্ট ব্যবহার করেন সেই ক্ষেত্রে এইটুকু সমস্যা হতে পারে। কফ কিন্তু বের হবে প্রচুর পরিমাণে, কিন্তু কি বমি অথবা পায়খানা নরম হতে পারে। ক্লিয়ার কি না? কফ এক্সপেক্টরেন্ট যেটা। আবার যদি কফ সাপ্রেসেন্ট ব্যবহার করতে পারেন তাহলে কি কফটা ভিতরেই শুকায় যাবে। ঠিক আছে? তাহলে কি বাচ্চাদের জন্য এক্সপেক্টরেন্ট, বিশেষ করে 4 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এক্সপেক্টরেন্টের চেয়ে সাপ্রেসেন্টটাই কি সুবিধাজনক। কারণ কি এতে বাচ্চার কান্নাকাটি কম করবে, বমি কম হবে, বমি হওয়ার সম্ভাবনা কম থাকবে। আবার সাপ্রেসেন্ট যে ড্রাগগুলো আছে এই ড্রাগগুলো অনেকটা কি কিছুটা সিডেটিভও বটে। ঠিক আছে? এক্সপেক্টরেন্টের ভিতরে সিডেটিভ আছে, বাট সাপ্রেসেন্টের ভিতরে কি সিডেটিভনেসটা বেশি থাকবে। ওকে, এখন আমি আসি আসল জায়গায়। তাহলে একটা জিনিস বুঝলাম কফ এক্সপেক্টরেন্ট, আরেকটা জিনিস কি বুঝলাম কফ সাপ্রেসেন্ট। তাহলে আমি দুইটাই কিন্তু ইউজ করতে পারি, কোনোটাই কিন্তু খারাপ না। একটা ইউজ করলে কি হবে, কফ বের হয়ে যাবে। তাহলে যে সকল বাচ্চার বয়স 6, 7, 8, 9, 10 এদেরকে আমি কি দিতে পারি, কফ এক্সপেক্টরেন্ট দিতে পারি। আর যে সকল বাচ্চার বয়স কম তাদেরকে আমি চাইলে কি কফ সাপ্রেসেন্ট দিতে পারি। যারা কফ শুধু ফেলতে পারে না, সহজ কথা। ঠিক আছে, এখন কি কি ড্রাগ আছে কফ এক্সপেক্টরেন্ট হিসাবে যারা কাজ করে তাদেরকে আমার জানতে হবে যে কি কি ড্রাগ আছে। কি কি? এক নাম্বার কি আমরা খুব বেশি ইউজ করি, অ্যামব্রক্স, তাই না? তাহলে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড কি ফার্স্ট ড্রাগ এই গ্রুপে এক্সপেক্টরেন্ট। তারপরে কি আমরা কি মিউকোসিপেল ব্যবহার করি না, সেটা কি ব্রোমোহ্যাক্সিন। তাহলে কি ব্রোমোহ্যাক্সিন এই গ্রুপের একটা গুরুত্বপূর্ণ ড্রাগ। কার্বোসিস্টিন, ঠিক আছে, কার্বোসিস্টিনও কি মোটামুটি ভাবে কফকে এক্সপেক্ট করে দেয়। এছাড়া আমরা অফ কফ প্রিপারেশন করছি না, সিলডোইফিডিন, ট্রাইক্লোলিডিন, আরেকটা কি ওয়াইফিসিন, যেটি ঢোকা কিন্তু প্রিপারেশন কি ওয়াইফিসিন, সিলডোইফিডিন, ট্রাইক্লোলিডিন। ঠিক আছে, মূল ড্রাগ কিন্তু এই দুইটা না, মূল ড্রাগ হচ্ছে ওয়াইফিসিন। এইটা থাকবে অবশ্যই। ঠিক আছে, কারণ মূল কফের কাজটা করবেও কোনটা স্যার? প্রথমটা ওয়াইফিসিন। অ্যামব্রক্স না না, আমি তো সবগুলো বললাম, অ্যামব্রক্স, ব্রোমোহ্যাক্সিন, কার্বোসিস্টিন, অ্যাসিটাইলসিস্টিন, ঠিক আছে, পটাশিয়াম। এরপরে কি বলছে ওয়াইফিসিন। মূলত এটা অফ কপ প্রিপারেশন ও কপ প্রিপারেশন দেখছেন না? ঠিক আছে, ওই অফ কপ ও কপের কম্বিনেশন দিয়ে দেখবেন এটা। 3 নম্বর স্যার একদম সর্বশেষ একটা, সব 3টা সমন্বয়। জি, এই যে 3টার সময় এটা খাবে আর ঘুমাবে, তাই না? ঘুমাবে না। জি, এটা দেখুন আসবে আসলে সোডিয়াম সিলোফিডিনের জন্য। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে রেসপিরেটরি ড্রাগগুলোর ভিতরে আমরা দেখতেছি এই কয়েকটা ওষুধ কি করে, কফটাকে নরম করে তরল করে বের করে। দেখুন এটা ছাড়াও কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলোকে আমরা কি বলি, ন্যাচারাল মেডিসিন বলি। হ্যাঁ, এই ন্যাচারাল মেডিসিনের ভিতরে কি বাসক, তুলসী, হ্যাঁ সবই এক্সপেক্টেড। বাসক, তুলসী, অ্যাডোভাস এগুলো কি কফ এক্সপেক্টেড। এছাড়াও আপনি যদি একেবারে প্রোডাক্ট ব্যবহার না করেন, ডাইরেক্ট ন্যাচারাল মেডিসিন ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কি আদার রস, তুলসী পাতার রস, বাসক পাতার রস, এগুলো কি সব এলাচ, দারচিনি, এগুলো কি কফ এক্সপেক্টেন্ট হিসেবে কাজ করবে। এরা কি করবে, শুকাবে না, কফ কি তরল করে বের করে দিবে। ক্লিয়ার কি না? তাহলে আমরা কি একেবারে ওষুধই ব্যবহার করতে হবে এরকম কথা না। আমরা চাইলে কি একেবারে মানে ওয়েল ফর্মের তৈরি ন্যাচারাল মেডিসিনও ব্যবহার করতে পারি, বা ফর্ম ছাড়া আমাদের বাসায় মানে আপাতত যে জিনিসগুলো আছে এগুলো কি আমরা ব্যবহার করতে পারি। আর যদি না পারি তাহলে কি অ্যালোপ্যাথি মেডিসিনও ব্যবহার করতে পারি। ক্লিয়ার কি না? এবার আসেন সাপ্রেসেন্ট। স্যার একটু কথা আছে স্যার, সর্বশেষ যেটা স্যার এই যে কম্বিনেশন ওয়াইফিসিন, গাইফিসিন, ওয়াইফিসিন, এখানে কি ওয়াইফিসিন উচ্চারণ হবে? কিসে সর্বশেষটা কি ওয়াইফিসিন উচ্চারণ হবে? ওয়াইফিসিন কেন উচ্চারণ কি নাই? জি, এখানে জি ইউ এ। টোটালটার উচ্চারণ এইভাবে হবে না, টোটাল নামটা হচ্ছে ওয়াইফিসিন, বানান ধরে ধরে উচ্চারণ হবে না। ওয়াইফিসিন, তারপরে ওয়াইফিসিন, ট্রাইক্লোলিডিন, সিলডোইফিড্রিন। স্যার তাহলে 3টা এখানে তাহলে ঘুমের কাজ কোনটা করবে স্যার? সিলডোইফিড্রিনটা। এই 2 নম্বরটা। হ্যাঁ, যাদের কাশিটা কলেজে কাশি বাইরে হইতেছি তাদের কাছে কোনে বেড়ে কাশি করতে বাইরে হইতেছি বাদ হচ্ছে তাহলে আবার ওই করবেন
হ্যাঁ এক্সপেক্টেশন দিয়ে দিবেন যদি বড় হয়। বাইরে না যেগুলো দেখো জমা থাকতেছে এদেরকে বের করার চেষ্টা করুন যদি বড় হয় বুঝেন তো আমরা জমা থাকার কথা কাদের বলতেছি যারা শিশু মানে বড় হলে এফেক্ট নেবে এক্সপেক্টেশনটাই বেটার ঠিক আছে বাচ্চাদের তো ওইটা বেশি দেখেন বাচ্চাদের ব্রোমো হয় ইয়া কি বলবে ওই যে এখানে একটা দেওয়া আছে প্রোডাক্ট বেশি ইউজ করে না ডেক্সামিনোসিন না যে গ্লুটামিনেট সাইট্রেট এটা আমি গ্লুটামিনেট সাইট্রেট হবে ঠিক আছে গ্লুটামিনেট সাইট্রেটটা বাচ্চাদের জন্য খুব ভালো কাজ করবে তো আচ্ছা বিদ্যুৎ যেটা স্যার তাহলে এটা কি বাচ্চাদের জন্য বেশি কার্যকরী? সবগুলোর জন্যই বেশি কার্যকরী ঠিক আছে আমরা তো বললাম যে এদের কাজ কফ বের করে দেওয়া বাচ্চারা তো কফ ফেলতে পারে না তাহলে সে বমির মাধ্যমে বের হবে অথবা কি পায়খানার মাধ্যমে বের হবে সে কি করবে কফটা আসবে গলায় খেয়ে ফেলবে খেয়ে ফেললে স্টোমাকে যখন কফ অনেক জমে যাবে হয় বমি হবে তা না হলে কি তরল পায়খানা হবে ঠিক আছে বের হয়ে যাবে কিন্তু আবার যদি কফ শুকানোটা দেন এই কমপ্লিকেশনগুলো হবে না বাচ্চাদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে কি আমরা চাবো কফ বের করে দেওয়া ঠিক আছে ওকে এরপরে কি কফ সাপ্রেসেন্ট যারা আচ্ছা কফ সাপ্রেসেন্টের ভিতর প্রথমে কি আছে এমন একটা প্রোডাক্ট দেওয়া আছে যে প্রোডাক্ট আমরা সবাই চিনি কিন্তু কি প্রোডাক্টের কম্পোজিশন আমরা কখনো জানি না এখানে কি দেওয়া হ্যাঁ গ্লিসারল বলেন বা গ্লিসারিন বলেন ঠিক আছে গ্লিসারলই হবে মূল কথা কি আর সাথে চিনি দেওয়া মানে এটা মধুর কম্বিনেশন হানি কম ঠিক আছে হ্যাঁ হানি একেবারে হানি স্টেপের আছে অনেক একটা হানি না হানি তার মানে কি হানি যে প্রোডাক্টটা মধু কিন্তু কি মধু কিন্তু কফ নরম করে বের করে না মধু কফ শুকায় ফেলে তাহলে আমরা যখন বাচ্চাকে মধু দিব মধু কিন্তু কি করবে না কফ নরম করে বের করবে না মধু ভিতরে কফ কি করবে আদা রস দুইটা আলাদা আলাদা ইফেক্ট দুইটা একসাথে মিলাই দেওয়া ঠিক না যদি আপনি ঠান্ডার জন্য দেন মধু কি করবে কফটাকে শুকাবে আদা রস কি করবে কফটাকে নরম করে বের করতে যাবে ঠিক আছে আপনি আদা রস দিলে আদা রস দেন আদা রসের সাথে লং টং এগুলো মিশিয়ে গরম করে ওই পানি খাওয়ান মধু দেওয়ার দরকার নেই আর মধু যদি খাওয়ান হ্যাঁ মধুই খাওয়ান শুধু কালো জিরা দিতে পারেন মধুর সাথে যদি দেন কালো জিরা দিতে পারেন কিন্তু কি আদা রস মধু একসাথে মিক্স করে খাওয়ানোর কোনো দরকার নেই তুলসী পাতা মধু একসাথে মিক্স করে খাওয়ানোর দরকার নেই মধু আলাদা খাওয়াবেন ওগুলা কি প্রয়োজন আলাদা খাওয়ান কারণ দুইটা কি দুই রকম কাজ করতেছে তবে ন্যাচারাল মেডিসিন তো সমস্যা নাই তাই না যার পরিমাণ বেশি সে বেশি কাজ করবে যার পরিমাণ কম সে কম কাজ করবে ওকে এখানে ডেক্সট্রোমিথরফন একটা প্রোডাক্ট আছে তাই না একসময় ডেক্সপোর্টের নামে অনেক পাওয়া যেত এখনো পাওয়া যায় বাকি তুলনামূলকভাবে পরিমাণে কম কারণ কি এই জিনিসগুলো দিয়ে কি করে ফেলে এই যে সিউডোফিডিন ট্রাইপোলিডিন ডেক্সপোর্টেম সিউডোফিডিন ট্রাইপোলিডিনের কম্বিনেশনও ছিল এগুলো কি ওই যে ঘুম ঘুম ভাব নিয়ে আসে এর সাথে আরও কিছু পরিমাণ ওষুধ মিশিয়ে কি করে অনেকে টনিক তৈরি করে তাই না হ্যাঁ টনিক তৈরি করে এই টনিক কি সে নেশা আকারে খেতে চায় ঠিক আছে সেই জন্য এই ড্রাগগুলো অনেক সময় কি মানে দেখবেন সবসময় কম পাওয়া যায় রুগীদের জন্য কম পাওয়া যাচ্ছে তাই না সন্ধ্যার পরে কি এটার জন্য আলাদা কাস্টমারই আছে ঠিক আছে এসে নিয়ে যায় খাবে সারা রাত ঘুমাবে সকাল 10টা ঠিক আছে সেই জন্য আপনাকে অবশ্যই এই ড্রাগগুলোও কিন্তু প্রেসক্রাইবিং ড্রাগ ঠিক আছে কখনোই উচিত না প্রেসক্রিপশন ছাড়া দেওয়া নিজে কোনো প্রেসক্রিপশন দেওয়া ওকে এরপরে কি দেখেন ওইখানে কি ডেক্সট্রো আছে এখানে হবে বিউটামিনেট নামটা দেখেন মিরেট লেখাই আছে কিন্তু শুধু DEX এটা বাদ দিয়ে BU দিয়ে দেন BUTA শুধু DEX বাদ দিয়ে B দেখেন দেওয়া আছে কি DEX তারপরে TA দেওয়া না ওখানে শুধু BU দেন বিউটামিনেট হ্যাঁ বিউটামিনেট সাইট্রেট মিরাকফ হ্যাঁ এই যে DEX টা কেটে দেয় এই তিনটার মধ্যে BU লেখেন বিউটামিনেট ঠিক আছে TAMIRAT বিউটামিনেট বিউটামিনেট নাকি স্যার টেক্সটটা কেটে দেন টেক্সটের জায়গায় BU লেখেন স্পেলিং মিস্টেক আছে ঠিক আছে তাহলে বিউটামিনেট সাইট্রেট গেল বিউটামিনেট সাইট্রেটটা কি কি সাপ্রেসেন্ট বুকের ভিতরে কি করবে কফটাকে শুকায় ফেলবে তাহলে কি ডেক্সট্রোমিথরফেন দিলে ঘুম আসবে বিউটামিনেট দিলে কিন্তু কি ঘুমের পরিমাণটা অত বেশি থাকবে না সেজন্য কি আমরা ডাইরেক্টলি সেফ ড্রাগ হিসেবে কি বিউটামিনেট সাইট্রেটটা প্রচুর ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে ওকে স্যার এটা ছিল ডেক্সটামিনেট এটা দিলে তেমন ঘুম হবে না নাকি ডেক্সটামিনেট কই পাইলেন আপনি এই যে ডেক্সটামিনেট ডেক্সটামিথরফেন মিথরফেন কোথায় ডেক্সটামিনেট আছে এই যে স্যার কি চেঞ্জ করলেন তাহলে তাহলে 2 নম্বরে চেঞ্জ করতে বলছেন আপনি চেঞ্জটা করলেন কি তাহলে দেওয়া আছে কি DEX
BTA দেওয়া আছে তাই না? হ্যাঁ। বলছি রেটসটা কেটে দিয়ে এখানে BU লেখেন, বিউটামিরেট। বিউটা ও আচ্ছা 2 নম্বরে স্যার 3 নম্বর 3 নম্বর বিউটা বিউটামিরেট সাইড বিউটা মিডেট আচ্ছা আচ্ছা বিউটামিরেট বলে, হ্যাঁ বিউটামিরেট সাইট্রেট। বিউটা মিডেট তাহলে স্যার এইটা দিলে কি ঘুম আসবে না কম আসবে, আসবে না। কম আসবে ঠিক আছে, ঘুম আসার মূলত কি কম্বিনেশনগুলোতে ঘুম বেশি আসবে। কম্বিনেশন মানে কি গুয়াইফিসিন, সিডোইফিডিন, ট্রাইপলিডিন, এই যে কম্বিনেশন ঘুম আসবে খেলে। আবার ডেক্সট্রোমিথরফ্যান, সিডোইফিডিন, ট্রাইপলিডিন। কারণ সিডোইফিডিন, ট্রাইপলিডিন মূলত সিডোইফিডিনটা কি ওই ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন এই টাইপের ভিতরে পড়ে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে কি ঘুম ভাব বা কি একটু সিডেটিভ ভাব কি শরীরের ভিতরে নিয়ে আসবে। ওকে, তাহলে আমরা দুই ধরনের ওষুধ দেখলাম যারা কি একটা কফটাকে শুকাই ফেলে, আরেকটা কি করে কফটাকে বের করে ফেলে। ঠিক আছে, এখন দেখেন কফ শুকান আর বের করে। ঠিক আছে, আমাদের বিভিন্ন ইনফ্লামেটরি কন্ডিশনের কারণে অথবা কি ঘন ঘন অ্যালার্জিক রাইনাইটিস হওয়ার কারণে কি হতে পারে, আমার নাক থেকে শুরু করে ব্রঙ্কাইগুলো, তাই না? ব্রঙ্কাই কত ধরনের ছিল? প্রিন্সিপাল ব্রঙ্কাই ছিল, লোবার ব্রঙ্কাই ছিল, সেগমেন্টাল ব্রঙ্কাই ছিল, ঠিক আছে, টার্মিনাল ব্রঙ্কিউল ছিল, রেসপিরেটরি ব্রঙ্কিউল ছিল। ঠিক আছে, এই ব্রঙ্কিউলসগুলো কি হয়ে যায়? ন্যারো হয়ে যায়। যখনই ব্রঙ্কিউলসগুলো ন্যারো হয়ে যায় তখন আমার কি হয়? শ্বাসকষ্ট হয়, তাই না? কারণ আপনাদের বই দেখেন রোগের সময় দেখছিলেন যে কি আমাদের যদি ব্রঙ্কাসটা এরকম থাকে, এই ব্রঙ্কাসটা যদি কি হয়ে যায় ইনফ্লামেশনের কারণে এইভাবে ফুলে উঠে, ঠিক আছে, অথবা কি ভিতরে কফ জমে এরকম কি হয়ে যায় ন্যারো হয়ে যায়, তাহলে কি এতটুকু রাস্তা দিয়ে যে পরিমাণ বাতাস একবারে ঢুকবে এতটুকু রাস্তা দিয়ে কি সেই পরিমাণ বাতাস ঢুকবে না। তখন কি এইখানে এক ব্যক্তি একবার শ্বাস নিলে এর কি 3 থেকে 4 বার শ্বাস নিতে হবে, দেখেই বোঝা যাবে কি শ্বাস কেমন হচ্ছে, তাই না? যদি এই টাইপের সমস্যা হয় তাহলে ওই কন্ডিশনটাকে আমরা কি বলতেছি? অ্যাজমা বলতেছি। তাহলে অ্যাজমাটিক ড্রাগগুলো, অ্যাজমাটিক কন্ডিশনটা তৈরি হচ্ছে কিসের জন্য? ব্রঙ্কাইয়ের জন্য, তাই না? তাহলে ব্রঙ্কাইয়ের ইনফ্লামেশনের জন্য, ব্রঙ্কায় কোনো কিছু কি আটকে যাওয়ার জন্য কি অ্যাজমাটিক প্রবলেমগুলো তৈরি হচ্ছে। তাহলে আমরা যে ওষুধগুলো খাবো সেইটাকে কি বলা হবে? ব্রঙ্কো ব্রঙ্কোডাইলেটরি ঠিক আছে, তাহলে এখানে আমরা মূলত যে ড্রাগগুলো খাবো সব ড্রাগগুলো কি ব্রঙ্কো ডাইলেটর। ঠিক আছে, ব্রঙ্কো ডাইলেটর এই ড্রাগগুলোকে আমরা ডাইরেক্টলি বলতে পারি কি অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ। ক্লিয়ার কিনা? তাহলে অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ কোথায় কাজ করতেছে? ব্রঙ্কো ডাইলেশনে কাজ করতেছে। আবার কোনো অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ এই যে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন প্রিভেনশনে কি করতেছে? কাজ করতেছে। তাহলে ইনফ্লামেশন কমালেও কি হবে? এটা হয়ে যাবে না? দেখেন যখনই আমাদের শ্বাস প্রশ্বাস এরকম ন্যারো থাকবে তখনই আমাদের কাশি আসবে। কেন? কাশি হচ্ছে আমাদের বডির একটা রিফ্লাক্স। এই রিফ্লাক্সটা দিয়ে বডি কি করতে চাচ্ছে? রেসপিরেটরি ট্র্যাক্টটাকে ক্লিয়ার করতে চাচ্ছে যেন আমার বাতাসটাকে ইজিলি ঢুকে। সেই জন্য দেখবেন শ্বাসকষ্টের রোগীর সাথে কি কাশিটা কমন থাকে। অ্যাজমা রোগীকে একটু পরেই শুকনা কাশি শুরু হয়ে যায়। শুকনা কাশি তার শ্বাসকষ্টকে কি করে? আরও বাড়ায় দেয়। ঠিক আছে, সেই জন্য আমরা অনেক সময় এই কাজটা ইদানিং খুব বেশি ইউজ হচ্ছে। যখনই কোনো রোগীর কাশি আসে, ঠিক আছে, সেটা অ্যাজমাটিক কারণে হোক, সেটা কি ব্রঙ্কাইটিসের কারণে হোক, সেটা যে কোনো কারণে হোক, যদি কাশি হয় তার সাথে কি আমরা কাশির ওষুধ হিসাবে দিয়ে দিচ্ছি কি মন্টিলোকাস, দিয়ে দিচ্ছি কি সালবিউটামল, লিভোসালবিউটামল। অ্যান্টিবায়োটিক থেরাপি দিচ্ছিল ঠিক আছে, সালবিউটামল, লিভোসালবিউটামল। তাহলে এগুলো দিচ্ছি কেন? এখানে একটু বসে নিয়ে ক্লাস করে। স্যার আগে পিরিটন ছিল না স্যার? পিরিটন এটা কোন জেনেটিক স্যার? পিরিটন মূলত অ্যান্টিহিস্টামিন ছিল, বুঝছেন? তবে এটা জ্বরের জন্য কাজ করে। অনেক ভালো চলতে আসলে এটা স্যার, অনেক এখনো ভালো চলছে। বলতে পিরিটন ছিল। কাশির ওষুধ বলতে যতটা পিরিটন না চলতো তার থেকে বেশি জ্বরের জন্য। ঠিক আছে, ঠান্ডা জ্বর হলে পিরিটন, তাই না? অ্যান্টিহিস্টামিন ওকে ফাইন, তাহলে এইটুকু ক্লিয়ার কিনা? তাহলে অ্যান্টি অ্যাজমাটিক যে ড্রাগগুলো আছে এই অ্যাজমাটিক ড্রাগগুলো আবার কি বিভিন্ন কন্ডিশনে ব্যবহার করা যায়। কীরকম? অ্যাজমাকে যদি আমরা সিভিয়ারিটির উপর ভিত্তি করি তাহলে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি অ্যাকিউট অ্যাজমা, আরেকটা হচ্ছে কি ক্রনিক অ্যাজমা, তাই না?
তাহলে কিছু ড্রাগ আছে ম্যাক্সিমামলি এরা অ্যাকিউট অ্যাজমার জন্য ব্যবহার করা হয়, আর কিছু ড্রাগ আছে কি ক্রনিক অ্যাজমার জন্য ব্যবহার করা যায়। ঠিক আছে, তাহলে অ্যাকিউট অ্যাজমার জন্য কি ড্রাগ ব্যবহার করা যায়, ক্রনিক অ্যাজমার জন্য কি ড্রাগ ব্যবহার করা যায়, এটা আপনাকে প্রথমে আমরা কি আলাদা করে দিচ্ছি। ওকে, তাহলে প্রথমে আসেন অ্যাকিউট অ্যাজমার জন্য। অ্যাকিউট অ্যাজমার জন্য সবগুলাতে এ লিখে দিবেন। ঠিক আছে, যে ড্রাগগুলো আমরা বলবো প্রথমে দেখেন সালবিউটামল, লিভোসালবিউটামল সব কি ড্রাগ ফর অ্যাকিউট অ্যাজমা। এখানে যে কয়টা আছে স্যার? না, সালবিউটামল, লিভোসালবিউটামল ড্রাগ ফর অ্যাকিউট অ্যাজমা। এরপরে চলে যান থিওফাইলিন, অ্যামিনোফাইলিন, ডক্সিফাইলিন ড্রাগ ফর অ্যাকিউট অ্যাজমা। ছিল ইউফাইলিন, ডক্সিফাইলিন। আচ্ছা, এটা আপনি ডাইরেক্ট অ্যাকিউট প্লাস ক্রনিক লিখে দেন। অ্যাকিউট অ্যাজমা তো ব্যবহার করা যায়, তারপর কি অ্যাকিউটটাকে প্লাস দিয়ে দেন, এইভাবে লেখেন অ্যাকিউট ক্রনিক। ঠিক আছে, অ্যাকিউটের উপর স্টার দিয়ে দেন, কারণ অ্যাকিউটে বেশি ব্যবহার করা হয়, বাট ক্রনিকেও কেটে ব্যবহার করা ইউফাইলিন, যায়। ডক্সিফাইলিন। থিওফাইলিন, ডক্সিফাইলিন, অ্যামিনোফাইলিন তিনটাই। ঠিক আছে, অ্যাকিউটে কি এটা বেশি ব্যবহার করা হয়, বাট কি ক্রনিকে এই ড্রাগ ব্যবহার করা যায়। স্যার এটা অ্যাকিউট প্লাস ক্রনিক স্যার। হ্যাঁ, এইটার উপরে স্টার দিতে বলছে একটা। জাকারিয়া যখন বলি তখন মনোযোগ কই থাকে? বুঝতে পাইছো স্যার? বলবেন তো যে বুঝতে পারছেন। মানে এগুলো বেশি ইউজ করা হয়। আচ্ছা, এরপরে দেখেন একেবারে অ্যাকিউট ড্রাগগুলোর ভিতরে নিচে আছে ইপ্রাটোপিয়াম, ব্রোমাইড, প্রোপোটোপিয়াম, ইপ্রাটোপিয়াম যুক্ত সালবিউটামল, এগুলো সবই নেবুলাইজার সলিউশন। হ্যাঁ, স্যার এগুলো কি করতে হবে? এইগুলো নেবুলাইজেশন করতে হবে। ঠিক আছে, আমরা দেখাবো নেবুলাইজেশন প্রসেস। ওকে, তাহলে ইপ্রাটোপিয়াম, প্রোপোটোপিয়াম আর নেবুলাইজেশন সলিউশন হিসাবে এই তিনটা ড্রাগ, তার মানে এগুলো সব অ্যাকিউট অ্যাজমার জন্য ব্যবহার করা হচ্ছে। এরপর আসেন ক্রনিক অ্যাজমা। ক্রনিক এবং অ্যাকিউট প্লাস ক্রনিক দুটোই আমরা বলে আসবো। নিচে যে ড্রাগগুলো দেওয়া আছে সালবিউটামল, লিভোসালবিউটামলের পরে টারবিউটালিন, হ্যাঁ অ্যাকিউট প্লাস ক্রনিক। স্টেরয়েড তো অ্যাকিউট প্লাস, তারপর কি বুডিসোনাইড, এটাও কি অ্যাকিউট প্লাস ক্রনিক। বুডিসোনাইড উইথ ফর্মিটেরল, না এটাও কি অ্যাকিউট প্লাস ক্রনিক। সালমিটেরল অ্যাকিউট প্লাস ক্রনিক। সালমিটেরল উইথ ফ্রুটিকাসন অ্যাকিউট প্লাস ক্রনিক। ওকে, কিটোডিফেন, মন্টিলোকাস, জাফিলোকাস ক্রনিক অ্যাজমা। কিটোডিফেন, মন্টিলোকাস, জাফিলোকাস। সি লেখেন, সি কিটোডিফেন, মন্টিলোকাস, জাফিলোকাস, যেগুলো সব কি আছে, মার্কেটে আছে, দাম বেশি। ঠিক আছে, ক্রনিক অ্যাজমার জন্য। এরপরে দেখেন প্রেডনিসোলন, ভিটামিথাসন সব অ্যাকিউট যুগ ক্রনিক। নিচে যা আছে সবই কি অ্যাকিউট যুগ ক্রনিক, অ্যাকিউট যুগ ক্রনিক। নিচের গুলাও এগুলো সব স্টেরয়েড, যেগুলো আপনি অ্যাকিউট যুগ ক্রনিক দিবেন সবই কি স্টেরয়েড। এগুলো কি কাজ করে? ইনফ্লামেশন কমায়। ঠিক আছে, রেসপিরেটরিটাকে যদি কোনো ইনফ্লামেশন থাকে সেই ইনফ্লামেশনগুলো কি কমিয়ে নিয়ে আসে। অ্যামিনো পাইসিন ওগুলা বুঝলা না? কোনটা অ্যামিনোফাইলিন, তো বললাম অ্যাকিউট যুগ ক্রনিক, কিন্তু অ্যাকিউটের উপরে স্টার্ট হয়, অ্যাকিউটে বেশি ব্যবহার করা হয়। স্যার এই যে প্রথম থেকে যে 4 নাম্বার যেটা স্যার বিউটেরল, হ্যাঁ, HCl, এটা কি স্যার? অ্যাকিউট যুগ ক্রনিক। সব স্টেরয়েড, অ্যাকিউট যুগ ক্রনিক। ওকে, এই পর্যন্ত পড়া থাকবে নেক্সট ক্লাসের জন্য। স্যার এই সামনাসামনি এগুলো যে লেখা স্যার এগুলো কি? কোনগুলা? অ্যান্টিনোসেপ্টন। এইগুলা তার গ্রুপের নাম। ঠিক আছে, আমরা সবগুলা এক গ্রুপে করতেছি। অ্যান্টি অ্যাজমাটিক, ড্রাগের ভিতরে কি প্রথম যেগুলো আছে এগুলো কি বিটা অ্যাড্রিনালিন স্টিমুল্যান্ট। এরপর এগুলা কি বলতেছে জ্যানথিন ডেরিভেটিভস, মানে এগুলো হচ্ছে ওইটা নির্দিষ্ট স্পেসিফিক গ্রুপ। আমরা সবগুলাকে কি করতেছি অ্যান্টি অ্যাজমাটিক হিসাবে করতেছি। যেমন অ্যান্টিবায়োটিকের ছোট ছোট গ্রুপ ছিল, এখন অ্যান্টিবায়োটিক তো বিভিন্ন সিস্টেমে লাগবে, সেই জন্য ছোট গ্রুপটা সহ আমাকে কি শিখতে হয়েছে। বাট এখানে আমি যদি শুধু অ্যান্টি অ্যাজমাটিক হিসাবেও শিখি তাও কি হয়ে যাবে। ওকে, তাহলে আপনি দুইটা সেক্টরে ভাগ করে শিখবেন, একটা হচ্ছে অ্যাকিউট অ্যাজমার জন্য কোনটা, আরেকটা হচ্ছে ক্রনিক অ্যাজমার জন্য কোনটা, আরেকটা অ্যাকিউট প্লাস ক্রনিকের জন্য কোনটা। ঠিক আছে, প্রতিটা থেকে মিনিমাম 4টা-5টা করে শিখলে হয়ে যাবে। আর যেটা 4টা-5টা না যা আছে তাই শিখতে হবে। পরীক্ষা আসবে অ্যাকিউট অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগগুলোর নাম 3টা। ওকে।